আজকের গল্প ইসরাত জাহান জেরিন রচিত চিত্রাঙ্গনা। গল্প পাঠে আমি জয়ন্তী। পর্ব সংখ্যা 15। ভাই, আপনি সোহান পালোয়ানের সঙ্গে শত্রুতা কেন করছেন? মানে কুত্তার লেজে পাড়া দিয়ে কামড় না খাওয়া অবধি শান্তি হবে না? 14টা ইঞ্জেকশন খাওয়ার এতই শখ? ফারাজ ঠোঁট বাঁকিয়ে বলল, আসছে পালোয়ানের ওকালতি করতে। কয় টাকা সৎকা দিয়েছে রে কুদ্দুসের আব্বা তোরে? অভ্র বিরক্ত মুখে বলল, এই নামে ডাকা কবে বন্ধ হবে? বারবার কেন মনে করিয়ে দেন আমি বিবাহিত নই? না মানে যেখানে বিয়েটাই হলো না সেখানে বাপ হওয়া কি বিলাসিতা নয়? ফারাজ বুকে হাত দিয়ে চোখ বুজে বলল, ওহ কি কষ্ট রে মায়েরি, তোর দুঃখে আমার পেছন ব্যথা করছে। অভ্র ভ্রু কুচকাল, কষা নাকি ভাই? ধুর সাওয়াল, আমার কষা হবে কেন? আমি লিটারে লিটারে মদ গিলি। তবে দেখিস সিঙ্গেল থাকার কষ্টে যেন তোর আবার কষা না হয়ে যায়। বি কেয়ারফুল। তোর কষা হয়ে গেলে তো তুই আমার থেকে বাথরুমকে বেশি সময় দিবি। না বাবা, আমার থেকে অন্য কিছুকে বেশি সময় দেওয়া আমি মানতে পারবো না। এসবে আমার মেজাজ খারাপ হয়। রাগে মূল্যবান জিনিসগুলো জোনাকির পুক্কির মতো জ্বলে ওঠে। অভ্র বিষম খেল। ছোট থেকেই ফারাজের সঙ্গে আছে সে, অথচ মানুষটার মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন লক্ষ্য করল না সে। মানুষ নাকি পরিবর্তনশীল, তাহলে এই এলাহি এমন কেন? তবে কি সে কোনো মানুষ নয়, নরপিশাচ? ভাই, আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে পরিস্থিতি খুব স্বাভাবিক, অথচ আপনি আজকে কি করলেন? হারুনের কলিজা ভুনা করে তার গুরুকে খাইয়ে দিলেন, সঙ্গে আবার চিরকুট। ফারাজ হেসে বলল, গুরুকে না গরুকে খাইয়ে দিয়েছি। কেন হেসালা, তোমার কি খাওয়ার ইচ্ছে আছে নাকি? কাল তোমারটা বের করে রান্না করি, তারপর কবরে পার্সেল পাঠাবো। অভ্র নাক কুচকে বলল, ভাই কি যে বলেন, গা গিনগিন করে। ওইসব কেমন করে রাঁধছেন ভাই? মানুষ কেমন করে মানুষের কলিজা খায়? আমাকে দেখতে কি তোর আব্বা মনে হয়? মানুষের কলিজা কেন রান্না করব? বাজার থেকে গরুরটা কিনেই রান্না করেছি। ওই কালা দামরা কি এত সব বুঝবে? ও তো নিশ্চয়ই হারুনের কলিজা ভেবে বমি করছে। ওরে একটু ভয় দেখালাম। যতদিন আমাকে সে ভয় পাবে ততদিন জিন্দা থাকতে পারবে। ফারাজ তখন বাগানের দোলনায় বসে হুইস্কির বোতলে চুমুক দিচ্ছিল এবং সিগারেটে টান বসাচ্ছিল। তার মুখে ছিল নিষ্প্রিয় ভাব। দুনিয়ার কোনো কিছুরই তোয়াক্কা নেই চেহারায়। একটা কথাও শুনতে চাই না, ধোয়ার কুণ্ডলি ছড়িয়ে বলল। কিন্তু ভাই, আমি কি বলি একটু শুনেন তো আগে। হাসান আর ফারুকের লাশের কথা বলবি তাই না? কে তাদের মেরে পুকুরে ভাসিয়ে দিল? সেটাই ভাই, কার কাজ এটা? কারণ আমরা তো কিচ্ছু করিনি। বাড়ির মধ্যে ঢুকে খুন করা হয়েছে, বুঝতে পারছেন? ফারাজ নিঃশব্দে এক মুহূর্ত বসে থাকলো, তারপর বোতলটা পাশে রেখে গভীর দৃষ্টি মেলে তাকালো সামনের দিকে। না বুঝার কি আছে? এই বিষয় নিয়ে আমি আর কিচ্ছু শুনতে চাইছি না, কিচ্ছু না। সে ধীর পায়ে উঠে দাঁড়ালো। কয়েক মুহূর্ত আগের সেই নিশ্চিন্ত উজ্জ্বলতা কোথায় যেন মিলিয়ে গেছে। গেলাম আমি। দুপুরে একটা কড়া ঘুম দিয়ে সন্ধ্যের দিকে উঠব। ততক্ষণ পর্যন্ত তুমি সাওয়াল মুড়ি খাও। চিত্রা দুপুরের পর থেকে ঘরের এক কোণে নিস্তব্ধ হয়ে বসে আছে। সকাল থেকে বাড়ির পরিবেশ থমথমে। ভোরে বাড়ির পুরুষেরা ফিরে আসার পরই খুনের খবর জানতে পারে। তারপর কারোর চোখে আর ঘুম নেই, মনে অজানা শঙ্কা। দুপুরে বাড়ির পুরুষেরা একসঙ্গেই খেয়েছে, ফারাজও খেয়েছে, কিন্তু চিত্রাকে আজ সে নিজের সঙ্গে টেবিলে বসাতে পারেনি। আজ প্রথমবারের মতো চিত্রা জুনায়েদ এলাহির সাথে কথা বলেছে। স্ত্রী মারা যাওয়ার পর তিনি আর বিয়ে করেননি, নিজেই ছেলে মেয়েদের মানুষ করেছেন। চিত্রা আজ জোহানকেও লক্ষ্য করেছে। চঞ্চল, প্রাণবন্ত, সহজেই মিশতে পারে মানুষের সঙ্গে, একেবারে তার বোনের বিপরীত। তবে এই পরিবারের মানুষগুলোকে বুঝতে চিত্রার বেশ কষ্ট হচ্ছে। কি অদ্ভুত এক সম্পর্ক এদের মধ্যে। একই ছাদের নিচে থাকলেও কেউ কারোর সঙ্গে তেমন একটা মেশে না, কথাও বলে না। খাবার সময় কখনো সবাই একসঙ্গে থাকে, কখনো বা কাউকেই দেখা যায় না। রুমানা বেগমও বিচিত্র চরিত্রের।
রান্নার সময় ছাড়া তাকে বাইরে দেখা যায় না। রান্না শেষ হলে খেয়ে নিয়ে নিঃশব্দে নিজের ঘরে ঢুকে যান, প্রয়োজন না হলে বের হন না। চিত্রা ভাবল, এই যে সে নিজের সব ছেড়ে নতুন জীবনে প্রবেশ করলো, কেউ কি একবারও জানতে চেয়েছে তার অতীত, তার পরিবার কেমন ছিল, কোথায় ছিল তার শৈশব? শ্বশুর শাশুড়ির তো অন্তত এই প্রশ্নগুলো করা উচিত ছিল। তাদের আদরের ছেলে যে তাকে তুলে এনে বিয়ে করেছে সেটা তারা জানে তো। ফারাজ যদি সেদিন তাকে না নিয়ে যেত তাহলে আজ কি হতো? এই বৃদ্ধ লোকটার হাতেই কি তার জীবনটা সঁপে দিতে হতো? ভাবতেই চিত্রার গা গুলিয়ে উঠল। আর সোহাগের কথা তো সে ভাবতেই চায় না। বিশ্বাসঘাতকদের জন্য তার মনে একটুও জায়গা নেই, যতই কাছের হোক না কেন। চিত্রার ঠোঁটে এক ব্যঙ্গাত্মক হাসি ফুটল। বিশ্বাসঘাতক কি কখনো পর হয়? না, আমরা যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করি, ভালোবাসি, তারাই একদিন আমাদের পিঠে ছুরিঘাত করে। প্রকৃত বিশ্বাসঘাতক তারাই। চিত্রা ধীরে ধীরে আলমারির দিকে এগোলো। আলমারি সহ এই ঘরের প্রতিটি চাবি ফারাজ তার হাতে তুলে দিয়ে বলেছিল, নাও, আজ থেকে সব তোমার, এমনকি আমিও। লোকটা ঠোঁট কাটা, কিন্তু পেছনে কথা বলার অভ্যেস নেই। এমন ব্যক্তিত্বই চিত্রার পছন্দ। সেদিন যখন ফারাজ তাকে তুলে নিয়ে যায় তখন সে মামিকে মিজান সাহেবের চেয়েও বেশি টাকা দিয়েছিল, কিন্তু একবারও সে বলেনি আমি চিত্রাকে কিনে নিয়ে যাচ্ছি। বরং বলেছিল, এতগুলো বছর আমার বউটাকে খাইয়েছেন, পড়িয়েছেন, সেসব তো চুকাতে হবে। মিসেস ফরাজ এলাহি কারো কাছে দায়বদ্ধ থাকবে তা স্বামী হিসেবে কি করে মেনে নেই বলুন তো? টাকাগুলো দিলাম, যেন আমার বউটার উপর কোনো দায় না থাকে। কম মনে হলে চেয়ে নিবেন, আমার অনেক আছে, দিতে অসুবিধে নেই। অথচ চিত্রা বিয়ের পর থেকেই সেই ফারাজের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে। এত অভিমান পুষে রেখে লাভ কি? অনাথদের কি অভিমান মানায়? তাদের রাগ করতে নেই, জিদ ধরতে নেই, শুধু মেনে নিতে হয়। মেনে নিতে পারলেই জীবন সুন্দর। চিত্রার চোখের সামনে ভেসে উঠল তালুকদার বাড়ির স্মৃতি, তার নিজের বাড়ির স্মৃতি। বাজিতপুরের সেই অট্টালিকা আজ শুধুই ধ্বংসস্তূপ। তালুকদার বংশের অস্তিত্ব মুছেই গেছে। এক রাতেই সব শেষ হয়ে গিয়েছে। বিয়ে বাড়ি পরিণত হয়েছিল শোকের বাড়িতে। যদি সেদিন চিত্রাও আগুনে পুড়ে ছাই হয়ে যেত তাহলে হয়তো এই দুনিয়ার যন্ত্রণা তাকে বইতে হতো না। দুনিয়া ফারাজ এলাহির নীতির মতো, যা দেয় তার চেয়েও বেশি কেড়ে নেয়। চিত্রা আলমারির দরজা খুলল। আলমারি সাজানো দামি পোশাক, প্রসাধনী, অলংকার, এসব সে আগে কখনো দেখেনি। ফারাজ সত্যি যদি তাকে ভালো না বাসতো তাহলে এত কিছু করতো কেন? আজকাল শুধু দায়িত্বের খাতিরে কেউ এত কিছু করে না। এই বাড়িতে আসার পর মনে হচ্ছে তার নতুন জন্ম হয়েছে। আদেও কি এটা তার পুনর্জন্ম, নাকি সবই কেবল একটা স্বপ্ন? স্বপ্ন কেবলই ছলনা হয়, আর ছলনা মানেই ভয়। ভয়, খুব ভয়। আগুন সুন্দরী! চিত্রা চমকে উঠে পেছনে ফিরে তাকালো। ফারাজ দরজায় দাঁড়িয়ে আছে, টলমল করছে। মদের গন্ধ এতটাই তীব্র যে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মদ খেয়ে কি অবস্থা করেছেন? পুরোই মাতাল হয়ে গেছেন। ফারাজ হঠাৎ চিত্রার হাত টেনে নিজের কাছে নিয়ে এলো, বুকের সঙ্গে জড়িয়ে বলল, আমায় মদে মাতাল করে না, করেছে তোমার কাজল কালো চোখ দুটি। কি তীক্ষ্ণ তার চাহনি, কি তার তেজ! আমায় মাতাল করার জন্য তোমার চাহনি যথেষ্ট, প্রিয়তমা। এভাবে তাকিও না, ঘায়েল হয়ে যাই তো। চিত্রা একদম স্থির হয়ে গেল। ফারাজ তার ঠোঁটে হালকা পরশ বুলিয়ে দিল। পরশ বুলিয়ে নিজের অধিকার ঘোষণা করল, তোমার চোখ আমায় মাতাল করে, হিয়া করে ব্যাকুল। আমি প্রেমের স্রোতে ডুবে মরি, পাই না একুল ওকুল। চিত্রা ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। মুখে একটা কঠিন ভঙ্গি এনে বলল, ডুবে মরার আগে ব্রাশ করে মরবেন প্লিজ। পারলে গায়ে একটু পারফিউমও লাগাবেন। মদের গন্ধে তো আপনার প্রেম প্যান্টের ফুটো দিয়ে পালাবে। ফারাজ কিছুক্ষণ হতবাক হয়ে চিত্রার দিকে তাকিয়ে থাকলো। তারপর দ্রুত নিচের দিকে তাকালো। কই, চেন তো লাগানোই আছে,
তাহলে বউ তার ফুটো পেল কই থেকে? নীরু আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক ঘষছে ঠোঁটে। গাঢ় মেরুন রং, ফারাজ ভাইয়ের পছন্দের রং। আজ সে মেরুন রঙের কামিজও পরেছে। সে নিশ্চিত ফারাজ ভাই আজ তাকে দেখে ফিদা হয়ে যাবে। হঠাৎ চিত্রার কথা মাথায় আসে। নাক কুচকায় নীরু। ঝামেলাটা দমকা হাওয়ার মতোই তার ফারাজ ভাইকে কেড়ে নিয়েছে। যে করেই হোক ফারাজ ভাইকে পটাতেই হবে। ফারাজ একবার পটে গেলে নীরু তাকে বিয়ে করে নিবে। তারপর চিত্রাকে এমনিতেই চাল খাটিয়ে বাড়ি ছাড়া করবে। নীরু নিঃশ্বাস ছাড়ল। কী সব বকছে সে? মাথায় নিঘাত গ্যাস্ট্রিক হয়েছে। আয় হায়, গ্যাস্ট্রিক থেকে যদি আলসার হয়ে যায় আর তারপর যদি নীরু মারা যায়, তখন ফারাজ ভাইকে বিয়ে করবে কেমন করে? না, প্ল্যান করতে হবে ঠান্ডা মাথায়। নীরু ঘড়ির দিকে তাকায়। সন্ধে 7টা বাজতে এখনো 2 মিনিট বাকি আছে। জলদি নীরু টিভি ছাড়লো, রিমোট টিপে স্টার জলসা বের করলো। একটু পর তার পছন্দের নাটক শুরু হবে, কিছুতেই মিস করা যাবে না। নাটক দেখে বুদ্ধি নিয়ে ঠান্ডা মাথায় চিত্রাকে বাঁশ দিতে হবে। নীরুর পাশের রুমটা জোহানের। এই বাড়িতে যদি কারো রুম সবচেয়ে অগোছালো থাকে তবে সেটা একমাত্র জোহানের। একটা বেপরোয়া ছেলে, ইচ্ছে করেই পড়াশোনা শেষ করেনি। শ্যাম বরণ, লম্বাটে গড়ন, উস্কো খুস্কো চুল। দেখলে মনে হয় চিরুনির ধার মারায়নি বহুদিন। একটা গিটার আছে তার। বিকেল হলেই সেটা নিয়ে বেরিয়ে পড়ে বন্ধুদের সঙ্গে। সারা বছর ভণ্ডামি করে বেড়ায়। তবে জুম্বার দিন হলেই পায়জামা পাঞ্জাবি গায়ে চাপিয়ে হঠাৎ ইমানদার হয়ে ওঠে। এই যে এই সন্ধ্যায় গোসল করতে গিয়েছে, ফাটা গলায় গান গাইছে। সেই কর্কশ শব্দ এখান থেকেও শোনা যাচ্ছে। নীরুর সিরিয়াল দেখতে কষ্ট হচ্ছে। মন চাইছে টিভিটা তুলে ভাইয়ের মাথার উপর ফেলে ভাঙতে। সে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল, ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন ভাই? নিজেকে অরিজিৎ সিং ভাবার কোনো দরকার নেই। তুমি সারা জীবন হিরো আলমই ছিলে, আছো আর থাকবেও। ওপাশ থেকে গানের আওয়াজ আরও বেড়ে যায়। নীরুর আগে গজগজ করতে করতে উঠে দাঁড়ায়। টিভি পুশ করে দিয়ে একবার জোহানের রুমের দিকে এগিয়ে যায়। তার ইচ্ছে করছে দরজা ধাক্কিয়ে এক ঝটকায় তার ভাইকে তুলে জানালা দিয়ে ছুঁড়ে ফেলতে। ঠিক তখনই হুট করে কারেন্ট চলে যায়। পুরো বাড়ি নিমেষেই অন্ধকারে ঢেকে যায়। বালের কারেন্টের আব্বা মরছে নাকি? কি যে শুরু করছে! নীরু মোমবাতির জন্য অন্ধকারে রান্নাঘরের দিকে যেতে নিলে কেউ একজন পেছন থেকে তার কাঁধে হাত রাখে। ভয় নীলু চিৎকার করতেই ওপাশ থেকে তার মুখ চেপে ধরে। চিৎকারের শব্দ মুহূর্তে গঙ্গানিতে পরিণত হয়।